প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে SRM এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্য হলো ম্যানের তৃতীয় স্ট্যাঞ্জা। এর আগের ভিডিওতে আমরা প্রথম এবং দ্বিতীয় স্ট্যাঞ্জা আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় স্ট্যাঞ্জা, চতুর্থ এবং পঞ্চম অর্থাৎ বাকি তিনটে স্ট্যাঞ্জা আলোচনা করব। তৃতীয় স্ট্যাঞ্জার প্রথম লাইনটা দেখে নিই। দিস ইজ দ্য ডেড ল্যান্ড, দিস ইজ ক্যাকটাস ল্যান্ড। দিস ইজ দ্য ডেড ল্যান্ড মানে হচ্ছে এটা একটা শুষ্ক স্থান। আমরা শুষ্ক স্থানের পরিবর্তে এটাকে বলতে পারি আনফ্রুটফুল ল্যান্ড। তারপর দেখো, দিস ইজ ক্যাকটাস ল্যান্ড। ক্যাকটাস ল্যান্ড বলতে এখানে বোঝাচ্ছে দ্য ল্যান্ড অফ দ্য হলো ম্যান ইজ লাইক ডিজার্ট, মানে হলো ম্যান যে স্থানে থাকে সেই স্থানটা মরুভূমির সমতুল্য। তাহলে হলো ম্যানদের যে ডোয়েলিং প্লেস, সেই প্লেসটা একদম নিঃসঙ্গ, একাকী, নিরস জায়গা যাকে বলা হয় আর কি। হলো ম্যানটা তো আমরা আগেই জেনেছি যে অন্তঃসার শূন্য, যাদের ভিতরে কিছু নেই, মানে একদম ফাঁপা বা ফাঁকা বলতে পারো। তো তাদের এই ডোয়েলিং প্লেসটা হচ্ছে ওই ক্যাকটাস ল্যান্ডের মতো। এখানে হেয়ার দ্য স্টোন ইমেজেস আর রেজড, এখানে তারা পাথরের তৈরি মূর্তি দাঁড় করিয়ে রাখে। হেয়ার দে রিসিভ দ্য সাপ্লিকেশন অফ এ ডেড ম্যানস হ্যান্ড আন্ডার দ্য টুইঙ্কেল অফ এ ফেডিং স্টার। এখানে তারা গ্রহণ করে, এখানে দে বলতে এই যে দে শব্দটা দেওয়া হয়েছে এখানে, দে বলতে ওই সমস্ত তোমার ওই ইমেজগুলো অর্থাৎ আইডলগুলোর কথা বলা হচ্ছে। তাহলে দেখো, দে রিসিভ সাপ্লিকেশন অফ এ ডেড ম্যানস হ্যান্ড। এখানে ডেড ম্যান বলতে হলোম্যানদের কথা বলা হচ্ছে, যে এখানে তারা বা ওই মূর্তিগুলো হলোম্যানের হাত থেকে পূজা অর্চনা পায় বা হলোম্যানের হাত থেকে পূজা অর্চনা গ্রহণ করে। কোথায় করে? আন্ডার দ্য টুইঙ্কেল অফ এ ফেডিং স্টার, একটা বিবর্ণ বা মৃতপ্রায় স্টারের নিচেই, নক্ষত্রের নিচেই। এখানে ফেডিং স্টার কেন বলা হচ্ছে বা ফেডিং স্টার বলতে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে? এখানে ফেডিং স্টার বলতে একদম যে তারাটার বা যে নক্ষত্রটা বা যে আলোর উৎসটা মানে এর ঔজ্জ্বল্যতা হারিয়ে ফেলেছে, সেরকম একটা মানে নক্ষত্রের নিচেই তারা কি করছে, ওই সাপ্লিকেশনটা দিচ্ছে, অর্থাৎ পূজা অর্চনাটা দিচ্ছে। এখানে টুইঙ্কেল অফ ফেডিং স্টার বলতে আমরা এভাবে বলতে পারি, দ্য হলো ম্যান হ্যাভ নো স্পিরিচুয়াল গাইডেন্স লাইক দ্য লাইট অফ দ্য সান, দে আর গাইডেড বাই এ ফেডিং লাইট লাইক দ্যাট অফ এ ডিম স্টার। তারপরে দেখো, ইজ ইট লাইক দিস, আমাদের কি এই একই অবস্থা হবে? ইজ ইট লাইক দিস, আমাদের কি একই অবস্থা হবে? ইন ডেথস আদার কিংডম, মৃত্যুর পরে, অর্থাৎ লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরে আমাদের যে জীবনটা, সেই জীবনটা কি এই একই রকম আমাদের চলতে থাকবে? ওয়েকিং অ্যালোন অ্যাট দ্য আওয়ার হোয়েন উই আর ট্রেম্বলিং উইথ টেন্ডারনেস লিপস দ্যাট উড কিস ফ্রম প্রেয়ার্স টু ব্রোকেন স্টোন। এখানে মানেটা এটা দাঁড়াচ্ছে এইভাবে যে আমরা যখন ঘুম থেকে উঠে আমাদের পার্টনারকে বা আমাদের সঙ্গীকে আলতো করে চুম্বন খাই, মৃত্যুর পরেও কি আমরা এটা পাবো? তো মানে আমাদের এই যে চুম্বন করা বা চুমু খাওয়া, এইটার ভিতরেও কোনো সজীবতা নেই, এর ভিতরে কোনো প্যাশনেট নেই, যেন খেতে হয় যেমন খাচ্ছি।
আর এইরকম অলসভাবে কি আমাদের পরকালে বা মৃত্যুর পরের জীবনটাও কি এইভাবে কাটবে? আর আমরা কি এইভাবেই পরের জীবনে এইভাবেই আমরা মানিয়ে নিয়ে চলবো? তার মানে আমাদের কি কোনো বেটার অপশন পাওয়ার কোনো সম্ভাবনা নেই? তারপরে দেখো কি বলছে, ফ্রম প্রেয়ার্স টু ব্রোকেন স্টোন। এখানে ব্রোকেন স্টোনের কাছ থেকে কী করে? ওরা ওই প্রেয়ারটা করে। দে ক্যান অফার প্রেয়ার অনলি টু এ ব্রোকেন আইডল। তারা শুধুমাত্র ওই ব্রোকেন আইডলদেরকেই প্রেয়ার করে, অর্থাৎ যে আইডলগুলো পরিপূর্ণ নয়। অর্থাৎ তারা যে আইডলকে সামনে নিয়ে তাদের সামনে যে একটা আদর্শ থাকবে, সেই আদর্শটাই কিন্তু আদর্শর স্বমহিমায় পৃথিবীর বুকে বিরাজমান নয়। অর্থাৎ তারা ওই হলোম্যানরা যাদেরকে লক্ষ্য করে বা যাদেরকে অনুকরণ করে জীবনযাপন করবে, সেই অনুকরণের জায়গাটা পর্যন্ত একদম ইনকমপ্লিট, মানে ওটা পরিপূর্ণ জায়গা নয়। আমরা তাহলে তৃতীয় স্ট্যাঞ্জাটা বুঝতে পারলাম। ফোর্থ স্ট্যাঞ্জা, ফার্স্ট লাইন, দ্য আইজ আর নট হেয়ার, দেয়ার আর নো আইজ হেয়ার। দ্য আইজ আর নট হেয়ার বলতে চোখগুলো এখানে নেই মানেটা সেটা নয়। এখানে আইজ আর নট হেয়ার মানে এখানে তাদের চোখে কোনো বিশ্বাস নেই, কোনো আনুগত্যতা নেই। দেয়ার আর নো আইজ হেয়ার মানে তাদের দৃষ্টিশক্তি বলতে আর কিছু নেই। এখানে দৃষ্টিশক্তি বলতে তাদের দূরদর্শিতা বা অন্তর্দর্শিতাকে বোঝানো যাচ্ছে। ইন দিস ভ্যালি অফ ডাইং স্টার, এই নিভে যাওয়া উপত্যকার মধ্যে নিভে যাওয়া তারা, ডাইং স্টার্স, ইন দিস হলো ভ্যালি, দিস ব্রোকেন জ অফ আওয়ার লস্ট কিংডম। এখানে দেখো যে ইন দিস ভ্যালি অফ ডাইং স্টার, এখানে ডাইং স্টার বলতে কিছুটা হলোম্যানদেরকেও বোঝানো হচ্ছে। অর্থাৎ এই যে হলোম্যানদের যে উপত্যকা, ইন দিস হলো ভ্যালি, এই ফাঁকা জায়গা তো অন্তঃসার শূন্য ভ্যালিতে, দিস ব্রোকেন জ অফ আওয়ার লস্ট কিংডমস। এখানে ব্রোকেন জ বলতে যে ভাঙা চোয়াল, যেমন পরকালে আর কিছু থাকবে না, এই জায়গাটায় এইভাবে বোঝানো যায় যে তাদের চোখে কোনো বিশ্বাস নেই। তারপরে দেয়ার ইজ নো হোপ অফ লাইট অর গ্রেস ইন দিস ডার্ক ওয়ার্ল্ড, মানে এই অন্ধকার পৃথিবীতে তাদের কোনো আশার আলো নেই। আবার এটা এইভাবে বলতে পারি, লাইফ ইজ লাইক এ ডিসোলেট ভ্যালি, জীবনটা হচ্ছে একটা যেন নিঃসঙ্গ একাকী একটা উপত্যকা। হোয়ার দ্য স্টার আর ফেডিং, যেখানে নক্ষত্রগুলো যেন বিবর্ণ। লাইফ ইজ সো আইসোলেটেড অ্যান্ড ইনকমপ্লিট লাইক এ সিঙ্গেল পিস অর বোন ফ্রম দ্য এন্টায়ার হিউম্যান বডি, মানে সমগ্র দেহের কোনো একটা সামান্য অঙ্গ আর কি, বা কোনো একটা সামান্য হাড় যেরকম হয় আর কি, মানে এটা এইভাবে বলা যায় যে কোনো সমগ্র দেহের কোনো একটা অঙ্গ, সেই অঙ্গটা কিন্তু সমগ্র দেহ নয়, সেই অঙ্গটাকে নিয়ে অন্যান্য অঙ্গ নিয়ে সমগ্র দেহ। তার মানে মডার্ন এই হলোমেনটা হচ্ছে, মানে মডার্ন মেনরা, হলোমেন বলতে মডার্নদেরকে বোঝানো যাচ্ছে। মডার্ন মেনরা এরকম যে তারা একটা কমপ্লিট হোল নয়, একটা সমগ্র নয়, তারা হচ্ছে পার্ট ফর হোল, মানে একটা কমপ্লিটের একটা যেন অংশ, মানে সমগ্র কমপ্লিট একটা কমপ্লিট যে ফর্ম হবে সে কমপ্লিট ফর্ম নয়। আর দিস ব্রোকেন জ অফ আওয়ার লস্ট কিংডম মানে আমাদের হারিয়ে যাওয়া রাজ্য বলতে আমরা এই রকম একটা যে জায়গায় যাব, সেই জায়গাটা যেন আমাদের একটা কমপ্লিট ফর্ম নিয়ে যাব না। তারপরে দেখো, ইন দিস লাস্ট অফ মিটিং প্লেস, লাস্ট অফ মিটিং প্লেস মানে আমাদের যে শেষ সাক্ষাতের জায়গা, সেখানে অর্থাৎ আমরা যেখানে সবাই গ্যাদার হই, যেখানে সবাই জড়ো হবে, অর্থাৎ হলোম্যানরা যেখানে কি করবে, এক জায়গায় জড়ো হবে। হোয়াইল ক্রাউডেড টুগেদার ইন দ্য হলো ভ্যালি অফ ডেসপায়ার, কি করছে, উই গ্রব টুগেদার, আমরা অর্থাৎ হলোম্যানরা কি করে, গ্রব টুগেদার,
তারা অন্ধকারে যেন হাতড়ে বেড়ায়, অন্ধকারে যেন কিছু হাতড়ে বেড়াচ্ছে। অ্যান্ড অ্যাভয়েড স্পিচ, এবং তারা কোনো কথাও বলছে না, কথাবার্তা ব্যতি রেখে কথাবার্তা কিচ্ছু বলছে না, অন্ধকারে যেন হাত পা চালিয়ে কিছু হাতড়ে বেড়াচ্ছে। গ্যাদার্ড অন দিস বিচ অফ টিউমিড রিভার, এখানে সবাই এক কাছে সমবেত হয়েছে ওই ফুলে ফেঁপে ওঠা নদীর পাড়ে। এখানে টিউমিড রিভার বলতে ওই নদীকে বলছে টিক্স নদী, যে নদীটাকে পার করে দেবে। কে পার করবে? ফেরিম্যান। সেই ফেরিম্যানটাকে যেন কেরন, দ্য ফেরিম্যান উইথ শার্প আইস হু ইজ টু ক্যারি দেম টু দ্য নেক্সট ওয়ার্ল্ড। ওই ফেরিম্যান এখানে আমরা ওটা, আর এই যে জায়গাটাতে কথা বলা হচ্ছে রিভার, মানে ওই হলোম্যানরা দাঁড়িয়েছে ওই নদীর তীরে, অর্থাৎ লিম্বো। এখানে ওই নদীটা হচ্ছে লিম্বোর কথা বলা হচ্ছে। এখানে লিম্বো কোন জায়গাটা আমরা এর আগে জেনেছি যে 4টে জায়গা আছে। একটা হচ্ছে যে সব থেকে ভালো মানুষরা, গুড ম্যান আর গো টু হেভেন, ভালো মানুষরা কোথায় যাবে? স্বর্গে যাবে। ব্যাড মেন গো টু হেল, এবং খারাপ মানুষরা কোথায় যাবে? নরকে যাবে। দ্য ম্যান উইথ গুড অ্যান্ড ব্যাড, যে সমস্ত মানুষের ভালো এবং খারাপ কি রয়েছে, কোয়ালিটিস রয়েছে, গো টু পার্গেটরি, এবং তারা পরিশোধনের জন্য, তাদের পাপ মোচনের জন্য তাদেরকে পাঠানো হবে পার্গেটরিতে। আর একটা হচ্ছে, আর একটা ক্যাটাগরি আছে যে 4th ক্যাটাগরি, এবং তারা কি করবে? তাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই, একদম পারপাসলেস। সেই সমস্ত মানুষগুলো কোথায় যাবে? তারা যাবে ওই যেন লিম্বোতে। এবং লিম্বো এমন একটা জায়গা যেটা হচ্ছে মানে দ্য লিম্বো হুইচ ইজ সিচুয়েটেড অন দ্য আউটস্কার্ট অফ হেল, মানে স্বর্গ এবং নরকের মাঝামাঝি এমন একটা জায়গা, একটা নোম্যান্স ল্যান্ডের মতো পরিত্যক্ত জায়গা। সেই জায়গায় এরা পড়ে থাকবে। এদের নরকে যাওয়ারও ক্ষমতা নেই, স্বর্গে যাওয়ারও ক্ষমতা নেই, এমন ইনঅ্যাক্টিভ এই হলোম্যানরা। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম হলোম্যানরা গ্যাদার হয়েছে ওই টিউমিড রিভার, অর্থাৎ টিক্স মানে নদীর তীরে, বা তুমি এটা বলতে পারো যে লিম্বোর ওখানে, মানে দান্তের যে ইয়েটা রয়েছে আর কি, দান্তের রেফারেন্স। দান্তে কি করছে এখানে দেখাচ্ছে যে বিট্রিস দাঁড়িয়ে আছে পার্গেটরি, তাদেরকে পাপ মোচনের জন্য, এবং কি করবে? তাদেরকে গাইড করে, বিয়েট্রিস গাইড করে তাদেরকে প্যারাডাইসে নিয়ে যাবে, অর্থাৎ স্বর্গে নিয়ে যাবে। এবার তারা যে ওই বিট্রিসের চোখের দিকে তাকিয়ে বলবে আমাকে পার করো, সেটুকু ক্ষমতাও মানে এমনই ইনঅ্যাক্টিভ, সেটুকু ক্ষমতারও হলোম্যানদের নাই। তাহলে আমরা এটা বুঝলাম। তারপরে দেখো ওটা বলছে ওই জিনিসটাই আবার, সাইটলেস আনলেস the eyes reappears as the perpetual star, multifoliate rose of death's twilight kingdom, the hope only of empty men. তাহলে সাইটলেস মানে একদম দৃষ্টিহীন, ব্লাইন্ড। আনলেস the eyes appears, এখানে আইজ কার চোখের কথা বলা হচ্ছে? দ্য আইজ অফ কেরন, দ্য ফেরিম্যান, অর দ্য আইজ অফ বিট্রিস। অ্যাজ দ্য পারপিচুয়াল স্টার বলতে যেটা বোঝানো হচ্ছে যে এভারলাস্টিং অর শাইনিং স্টার। এখানে দান্তে বলছে যে এই তারাটা, পারপিচুয়াল স্টারটা বিয়েট্রিসের চোখের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং আর মাল্টিফলয়েড মানে দেখছে মাল্টিফলেট রোজ বলতে এখানে বোঝানো হচ্ছে যে এমন একটা ভিশন যেটা, যে অনেকগুলো অ্যাঞ্জেল তারা কি করছে? ভার্জিন মেরির চারিদিকে সমবেত হয়েছে। আর কি করবে? অফ ডেথ টুইলাইট কিংডম বলতে যে ওই জায়গাটায়, যে জায়গাটা তাদেরকে পরপার করে নিয়ে যাবে, অর্থাৎ মানে স্বর্গে নিয়ে যাবে। স্বর্গ ঠিক বলতে পারা যাচ্ছে না, যে তাদের এই যে পৃথিবী, মানে যে নেক্সট ওয়ার্ল্ড, আমাদের যে পৃথিবী থেকে মৃত্যুর পর যে অন্য একটা জগতে নিয়ে যাবে, সেই জগতে পারাপার করার জন্য সেই জায়গাটার কথা বলা হচ্ছে। এবং এখানে পারপিচুয়াল স্টার, অর্থাৎ যে গাইড করে নিয়ে যাবে সেই ক্যারন, অথবা ভার্জিন মেরির যে ব্লেসিং, সেই ব্লেসিংটা পাওয়ার মতো তাদের যোগ্যতাটা নেই। দ্য হোপ অনলি অফ দ্য এমটি ম্যান,
এবং এই মানুষটা কি করছে, এই ফাঁকা মানুষরা অর্থাৎ এমটি ম্যান, হলোম্যানরা অফ এমটি ম্যান, এই হলোম্যানদের কি রয়েছে, দ্য হলোম্যান ক্যান অনলি হোপ টু বি গাইডেড বাই দ্য আইজ অফ কেরন। হলোম্যানরা শুধুমাত্র চায় যে কেরন আমাদেরকে গাইড করবে, হ্যাঁ, অথবা দ্য ব্লেসিং অফ ভার্জিন মেরি, অথবা ভার্জিন মেরি ব্লেসিং পাবে। কিন্তু এইটা পাওয়ার জন্য তাদের যে অ্যাক্টিভ হওয়া দরকার, সেই অ্যাক্টিভেশনটা মানে অ্যাক্টিভিটিটা তাদের নেই। দিস ইজ অনলি টু বি ডান থ্রু দ্য সেলফ পিউরিফিকেশন সো দ্যাট এ হোপ ক্যান টার্ন ইন্টু এ রিয়েলিটি। তাদের আশাটাই রয়ে গেছে, আশাটা বাস্তবে যে রূপায়িত করবে সেই করার মতো মানসিকতা নেই বা তাদের অ্যাক্টিভিটিসও নেই। ফিফথ স্টাঞ্জা, হেয়ার উই গো round the prickly pear, prickly pear, prickly pear. Here we go round the prickly pear at 5 o'clock in the morning. এখানে প্রিকলি পেয়ার হচ্ছে কাঁটা গাছ, আর গো রাউন্ড এটা একটা মানে নার্সারি রাইম আর কি। এই নার্সারি রাইমে শিশুরা কি করে বা মানুষরা কি করে, মালবেরি গাছের চারিদিকে ঘোরে। মালবেরি এক ধরনের গাছ বা মালবেরি বুশ, ঝোপঝাড়, সেই মালবেরির চারিদিকে ঘুরে ঘুরে একটা নার্সারি রাইম তারা গায়। কিন্তু এখানে হলোম্যানরা কী করছে, মালবেরি গাছের পরিবর্তে তারা এই কাঁটাযুক্ত প্রিকলি পেয়ারে গাছের চারিদিকে ঘোরপাক খাচ্ছে এবং নার্সারি রাইম, ওই ধরনের রাইম মানে কবিতা বা ছড়া পড়ে যাচ্ছে। মানে এটা নির্দেশ করছে যে দেয়ার লাইফ ইজ ফুল অফ ইউজলেস মোশন অ্যান্ড ফ্রাস্ট্রেশন। তারপরে দেখো, বিটুইন দ্য আইডিয়া অ্যান্ড দ্য রিয়েলিটি, বিটুইন দ্য মোশন অ্যান্ড দ্য অ্যাক্ট ফলস দ্য শ্যাডো, ফর দাইন ইজ দ্য কিংডম। বিটুইন দ্য আইডিয়া অ্যান্ড দ্য রিয়েলিটি, বিটুইন দ্য মোশন অ্যান্ড দ্য অ্যাক্ট। এখানে দেখো এই জায়গাটা তোমার নেওয়া হয়েছে জুলিয়াস সিজার থেকে নেওয়া হয়েছে। এখানে ব্রুটাসের যে মেন্টাল ডিলেমা, সেই মেন্টাল মানে মানসিক দোদুল্য মানের কথা এখানে তুলে ধরা হয়েছে। এখানে কি করছে ব্রুটাস, দ্য কনফ্লিক্ট, এটা বলতে পারো, দ্য কনফ্লিক্ট ইন দ্য মাইন্ড অফ ব্রুটাস রিগার্ডিং হিজ কনস্পিরেসি টু মার্ডার জুলিয়াস সিজার। মানে জুলিয়াস সিজারকে মারার জন্য ব্রুটাস যে কনস্পিরেসি করছে, সেই কনস্পিরেসির মধ্যে দোদুল্যমনতা রয়েছে, মানে দোদুল্যমনা রয়েছে, মারবো কি মারবো না, করবো কি করবো না। এই যে মনস্থির না করতে পারা, এই মনস্থির না করতে পারা কনসেপ্টটা বা মনস্থির না করতে পারা মানে মানসিকতাটা হলোম্যানদের মধ্যে রয়েছে। এখানে কি বলছে দেখো, যে বিটুইন দ্য আইডিয়া, কোনো একটা ধারণা, অ্যান্ড দ্য রিয়েলিটি, এবং সেটাকে বাস্তবে কাজে পরিণত করা। কোনো একটা আমি জিনিস কল্পনা করলাম এবং সেটাকে কল্পনাটা আমি বাস্তবে যে রূপ দেবো, সেই রূপ দেওয়ার ক্ষমতাটা। বিটুইন দ্য মোশন অ্যান্ড দ্য অ্যাক্ট, হ্যাঁ, বিটুইন দ্য মোশন অ্যান্ড দ্য অ্যাক্ট, ওই একই মানে যে কোনো কিছু একটা মোশন, একটা মানে কাজ করা, আর তার ধারণা, মোশন, ধারণা, আর সেটাকে কাজে পরিণত করা। তার উপরে কি করছে, ফলস দ্য শ্যাডো, মানে তার ছায়া আমাদের মনের মধ্যে পড়ছে। ফর দাইন ইজ দ্য কিংডম, ফর দাইন ইজ দ্য, এখানে দাইন বলতে টিটা দেখো বড় হাতের দেওয়া হয়েছে। এখানে ভগবানের উদ্দেশ্যেই বলা হচ্ছে যে ভগবানেরই তো গোটা রাজত্ব, ভগবানেরই তো গোটা রাজত্ব। তাহলে এই জায়গাটা এটা বলতে পারি, দ্য শ্যাডো রেফার্স টু দ্য শ্যাডো অফ ফেয়ার, দ্য শ্যাডো refers to the shadow of fear or the anxiety of death, which leads to frustration or to inability of man to translate his idea into action. যে মানে আমরা বলি না, মরতে ভয় পাই, আমি চাচ্ছি আমি একটা মৃত্যুর পরপারে গিয়ে ভালো জায়গায় স্থান নেব, তার জন্য তো আমাকে মরতে হবে না, এমনি এই জীবন্ত অবস্থাতেই চলে যাব। এই মরতেও আমরা ভয় পাই, প্রচুর ভয় পাই, মানে ওই ধার্মিকতা বা ওই ধর্মের জায়গাটা আমরা পৌঁছাতে পারিনি। আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছো, আমি একটু অন্যদিকে নিয়ে চলে গেলাম, যে আমরা মরতেও ভয় পাই,
ভালো জায়গায় যাওয়ার জন্য। যে কি অ্যাংজাইটি অফ ডেথ, এবং এই ডেথটাই কী করতে নিয়ে যাচ্ছে, আমাদেরকে ফ্রাস্ট্রেশনের ভেতরে নিয়ে যাচ্ছে। তারপরে দেখো বিটুইন দ্য কনসেপশন অ্যান্ড দ্য ক্রিয়েশন। বিটুইন দ্য কনসেপশন অ্যান্ড দ্য ক্রিয়েশন মানে যে কোনো ধারণা মনের মধ্যে তৈরি করা এবং সেই কাজটা করতে যাওয়া। ধারণাটাকে তৈরি করলাম এবং সেই কাজটা করতে গেলাম। বিটুইন দ্য ইমোশন অ্যান্ড দ্য রেসপন্স ফলস দ্য শ্যাডো, লাইফ ইজ ভেরি লং। একই কথা, যে কোনো কিছু ইমোশন এবং তার রেসপন্সের মধ্যেও কি পড়ছে, ওই শ্যাডোটা পড়ছে, ফলস দ্য শ্যাডো। শ্যাডোটা কিসের না, ওই যে শ্যাডোটা, যে শ্যাডো অফ ডেসপেয়ার, শ্যাডো অফ ফেয়ার আর শ্যাডো অফ অ্যাংজাইটি অফ ডেথ, এই শ্যাডোটা। তারপর পরে কি বলছে দেখো, ফর দাইন ইজ ফর না লাইফ ইজ ভেরি লং। তারপরেই বলছে দেখো লাইফ ইজ ভেরি লং, জীবনটা মানে খুবই বড়। অ্যাকচুয়ালি এটা বলতে চাচ্ছে না, লাইফ ইজ ভেরি লং মানে বলতে চাচ্ছে যে দ্য অনলি এক্সকিউজ ফর ইনডিসিশন অর ইনঅ্যাকশন ইজ এ হোপ দ্যাট লাইফ ইজ ভেরি লং অ্যান্ড ওয়ান মে ডিফার অ্যাকশন ফ্রম টাইম টু টাইম। ইনফ্যাক্ট লাইফ ইজ নট লং, বস্তুত জীবনটা কিন্তু বড় নয়। লাইফ ইজ আনসার্টেন অ্যান্ড দেয়ারফোর দেয়ার শুড বি নো ইনডিসিশন অর ইনঅ্যাকশন। জীবনটা কখনো ছোট নয়, জীবনটা কখনো বড় নয়, জীবনটা ছোটই। কিন্তু আমরা এই জীবনটাকে, আমরা কোনো জিনিসটাকে ডিসিশনটা নিতে পারছি না, এটা করব কি করব না, এই করতে করতে ডিলেমা করে দিচ্ছি, আর তখন ভাবছি জীবনটা হয়তো অনেক বড়। না, জীবনটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত এবং আনসার্টেন, অনিশ্চিত, এখনই আছে এখনই নেই। তারপরে দেখো বিটুইন দ্য ডিজায়ার অ্যান্ড দ্য প্যাশন, বিটুইন দ্য পোটেন্সি অ্যান্ড দ্য এক্সিস্টেন্স, বিটুইন দ্য এসেন্স অ্যান্ড দ্য ডিসেন্স ফলস দ্য শ্যাডো, ফর দাইন ইজ দ্য কিংডম। একই কথা, আমাদের যে পোটেন্সি, যে ডিজায়ার, যে প্যাশন, এক্সিস্টেন্স এবং এসেন্স, এক্সিস্টেন্স এবং এসেন্স, এসেন্স বলতে কি, এক্সিস্টেন্স বলতে অ্যাচিভমেন্ট, এসেন্স বলতে ইনার পাওয়ার, আমাদের যে অ্যাচিভমেন্ট, আমাদের যে অন্তর্নিহিত শক্তি, ডিসেন্ট, ফ্রুটেশন অর অ্যাচিভমেন্ট। এখানে শ্যাডো ডাউট, শ্যাডো মানে কি, এখানে ডাউট, শ্যাডো মানে হচ্ছে আমি এটা বলতে পারি প্যারালাইসিস অফ উইল, আমাদের যেন ইচ্ছা শক্তি প্যারালাইসিস হয়ে গেছে, সেই তার প্রভাব, তার ছায়াটা আমাদের মধ্যে পড়ছে। ফর দাইন ইজ দ্য কিংডম। একই কথা, দ্য হলো ম্যান ডু নট হ্যাভ ইভেন দ্য স্ট্রেংথ অ্যান্ড ক্যাপাসিটি টু প্রে। হলোম্যানদের কোনো শক্তি নেই, কোনো ক্যাপাসিটি নেই প্রার্থনা করার, তাদের কোনো ক্ষমতা নেই। দে অনলি মাম্বল এ ফিউ ওয়ার্ডস ফর দ্য লর্ডস প্রেয়ার, সেটা বিড়বিড় করে শুধু প্রেয়ারই করে যায়। তারা কি করে মরতে, মানে এইভাবে তারা মরবে, কীরকম মরবে, দে ডাই উইথ এ ফিলিং অফ এক্সজশনস অ্যান্ড ফ্রাস্ট্রেশন, তারা হতাশা নিয়ে মরবে, বীরত্বের সঙ্গেও মরতে পারবে না। তারপরে দেখো কি বলছে, ফর দাইন ইজ, আর কিছু নেই, লাইফ ইজ ফর দাইন ইজ। এই লাইনগুলো যে কমপ্লিট করেননি কবি, তো টি.এস. এলিয়ট যে কমপ্লিট করেননি, এই কমপ্লিট না করার মানেই হচ্ছে তারা কি করতে পারছে না, তারা তাদের প্রেয়ারটা একেবারেই কমপ্লিট করতে পারছে না। তার মানে ওই যে লাইনটা আমি একটু আগেই বললাম, দ্য হলো ম্যান ডু নট হ্যাভ ইভেন দ্য স্ট্রেংথ অ্যান্ড ক্যাপাসিটি টু প্রে, তাদের ক্যাপাসিটিই নেই, তাদের প্রার্থনা করার তো কোনো ক্ষমতাই নেই। তারপরে কি বলছে দেখো, দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, দিস ইজ দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড এন্ডস, নট উইথ এ ব্যাং বাট এ হুইম্পার। পৃথিবীটা এইভাবেই শেষ হবে, পৃথিবীটা এইভাবেই শেষ হবে, পৃথিবীটা এইভাবেই শেষ হবে, কোনো সশব্দে নয়, একটা ঘ্যানঘ্যানানি, একটা চাপা বিরক্তির সঙ্গে। এই জায়গাটা, এটা হচ্ছে মানে দিস ইজ এ প্যারোডি অফ নার্সারি সং অ্যাবাউট গান পাউডার প্লট, মানে এটা গান পাউডার প্লট, যে
সেই গাই ফাউকিস যে চেয়েছিল যে তারা কি করবে, সেই পার্লামেন্টটাকে একটা ব্যাং সাউন্ড করে উড়িয়ে দেবে, কিন্তু সেটা হয়নি, সেটা বাস্তবে হয়নি। সে চেয়েছিল কি, যে ওয়ান্টেড টু এন্ড দ্য ওয়ার্ল্ড থ্রো এ ডিফেন্ডিং এক্সপ্লোশন, মানে প্রচণ্ড দুম করে হয়তো সব উড়িয়ে দেবে, কিন্তু সেটা হয়নি। তার পরিবর্তে কি হয়েছে, তাকে ধরা হয়েছিল, তাকে মারা হয়েছিল, এবং তার এপিজিসও করে তাকে শাস্তি তো দেওয়া হয়েছে, তার পরবর্তী তার এপিজিসগুলোকে পোড়ানো হয়। অন দ্য কন্ট্রারি হিজ এপিজিস বার্নড আউট, বার্নড অ্যাওয়ে কোয়াইটলি। পরবর্তী তাকে ধরে শাস্তি দেওয়া হয়, এবং তারপরে ছেলেরা কী করে, তার প্রত্যেক বছর তার ওই কুশপুত্তলি তৈরি করে এবং তাকে পুড়িয়ে দেয়। চেয়েছিল এটা, কিন্তু এই যে কুশপুত্তলি পড়ে, এটা তো কীরকম সাইলেন্টলি সে পুড়ে যাচ্ছে, কোয়াইটলি, কোনো আওয়াজ না করে। তারপরে দেখো লাস্ট লাইনটা, নট উইথ এ ব্যাং বাট এ হুইম্পার। এখানে হুইম্পার, এখানে একটা রেফারেন্স নিয়ে হয়েছে রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা ড্যানি ডিভারের। ড্যানি ডিভার একজন হচ্ছে ব্রিটিশ সৈন্য। সে তার সহকর্মী অর্থাৎ অন্য একটা কমরেডকে মেরে ফেলেছিল। তার ফলে ওই ডিভারের শাস্তি হয়েছিল, এবং তার দেহ থেকে যখন তার আত্মাটা বেরিয়ে যায়, সেই বেরিয়ে যাওয়াটা ছিল একটা হুইম্পারের মতো, একটা ঘ্যানঘ্যানানি। বুঝতে পারলে? তাহলে এখানে এটা বলতে যাচ্ছে যে শেষে আমাদের, মানে এটা তো অপটিমিস্টিক কবিতা, একবারই না, একদম পেসিমিস্টিক কবিতা। কোনো আশার আলো নিয়ে কবিতাটা শেষ হচ্ছে না, কবিতাটা শেষ হচ্ছে একটা ঘ্যানঘ্যানানি, একটা হতাশা নিয়ে। এটা একদম শেষের এটা বলা যায় যে নট উইথ এ ব্যাং বাট এ হুইম্পার, মানে এটা দ্য পোয়েম এন্ডস অন এ নোট অফ ডেসপায়ার অ্যান্ড ফ্রাস্ট্রেশন। কবিতাটা একটা ডেসপায়ার এবং ফ্রাস্ট্রেশন, একটা ঘ্যানঘ্যানানি নিয়ে শেষ হচ্ছে। প্যারাডাইস লস্টে যেমন ছিল, স্যাটার্ন যেমন বলছে যে স্বর্গে বাস করার থেকে, স্বর্গে দাসত্ব করার থেকে নরকে রাজত্ব, মানে রাজ করা বা রাজত্ব করা অনেক মানে উত্তম। এই যে একটা স্পিরিট, সেই স্পিরিটটা কিন্তু এই হলোম্যানদের নেই, সবসময় একটা ঘ্যানঘ্যানানি। তাহলে এখানে হলোম্যানদের যে বৈশিষ্ট্য, যে গুণ, সেই গুণগুলো টি.এস. এলিয়ট খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আশা করছি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্টে আমাকে লিখবে, আমি অবশ্যই উত্তর দেবো। আর কবিতাটা যদি এতটুকু তোমাদের উপকারে আসে, তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।